রাশিয়ার বিরুদ্ধে লড়তে এবার মার্কিন টমাহক মিসাইল চায় ইউক্রেন। বিনিময়ে ড্রোন তৈরি করে দেওয়ার প্রস্তাব জেলেনস্কির। সংঘাত উস্কে দেওয়ার শঙ্কায় দ্বিধাগ্রস্ত ট্রাম্প। এখনই অস্ত্র ত্যাগ নয়, গাজা পুনর্গঠনই মূল লক্ষ্য, স্পষ্ট বার্তা হামাসের। 5 বছর মেয়াদী পরিকল্পনা। আব্রাহাম চুক্তি সম্প্রসারণের আশা ট্রাম্পের। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির সময় বাড়ল, দোহায় চলছে বৈঠকের প্রস্তুতি। আফগান সীমান্তে ফের আত্মঘাতী হামলা, নিহত 7 পাকিস্তানি সেনা, আহত 13। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব, ফিনান্সিয়াল টাইমসের তথ্য। আঞ্চলিক সম্পর্কের শক্তিশালী ভিত্তি, জানালো মার্কিন পররাষ্ট্র দফতর। এবং কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টাইনের সঙ্গে সম্পর্ক সহ নানা অভিযোগে রাজকীয় জীবন সমাপ্তি। ডিউক অব ইয়র্ক উপাধি ছাড়তে বাধ্য হলেন প্রিন্স অ্যান্ড্রু, নিজেকে নির্দোষ দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও মুখোমুখি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে সহায়তায় এবার মার্কিন প্রেসিডেন্টের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিনিময়ে যুক্তরাষ্ট্রের জন্য ড্রোন প্রস্তুতের প্রস্তাব দেন জেলেনস্কি। তবে টমাহক দিলে যুদ্ধ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোনালাপের পর হাঙ্গেরিতে নতুন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন তিনি। তবে সেখানে থাকবেন না জেলেনস্কি। গাজা যুদ্ধের পর ফের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মনোযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের নেতার সঙ্গে ফোনালাপ ও বৈঠকে পার করছেন ব্যস্ত সময়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে ট্রাম্পের কাছ থেকে দ্বিপাক্ষিক নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনস্কি, যাতে ইউক্রেনের জনগণ নিশ্চিন্ত থাকতে পারে। পুতিন বাহিনীর বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইউক্রেনে মার্কিন ড্রোন উৎপাদনের প্রস্তাব দেন জেলেনস্কি। তার প্রস্তাবে কিছুটা আগ্রহ দেখালেও টমাহক ক্ষেপণাস্ত্র দেয়া নিয়ে দ্বিধা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, কিয়েভকে দূরপাল্লার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখতে পারে, যা যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেও টমাহক প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আমাদেরও টমাহক চাই। আমরা এমন কিছু দিতে চাই না যা আমাদের দেশ রক্ষার জন্য দরকার। আমি চাই এই যুদ্ধ শেষ হোক। এদিকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টা ব্যাপী ফোনালাপের পর হাঙ্গেরির বুদাপেস্টে নতুন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। বলেন, রাশিয়া ও ইউক্রেন দুই দেশই যুদ্ধ বন্ধ করতে চায়। এর জন্য কেবল 2 নেতার মধ্যে সমঝোতা প্রয়োজন। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, 3 প্রেসিডেন্টের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধের ইতি টানা সম্ভব। যদিও বুদাপেস্টের বৈঠকে জেলেনস্কি থাকবেন না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় আলাদা আলাদা বৈঠক করবেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য 5 বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস আরও সম্প্রসারিত হবে। এদিকে এখনও স্বজনদের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের সাধারণ নাগরিকরা। রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রাত দিন বোমাবর্ষণ আর ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ গাজা উপত্যকা। জাতিসংঘের তথ্য বলছে, 2 বছরের যুদ্ধে প্রায় 55 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে, যা মিশরের 13টি গিজা পিরামিডের ওজনের সমান। এই ধ্বংসস্তূপ সরিয়ে চলছে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা। খান ইউনিসে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। ইসরায়েলিদের হস্তান্তর করা মৃতদেহের মধ্য থেকে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরাও। রোববার নাগাদ রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী এটি গত বুধবার খোলার কথা ছিল, কিন্তু হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে তা স্থগিত হয়।
এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য 5 বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা, যার আনুমানিক ব্যয় প্রায় 67 বিলিয়ন মার্কিন ডলার। এ প্রকল্পে 18টি খাতের 56টি উপপ্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে আবাসন, সামাজিক সেবা ও অবকাঠামো। মুস্তাফা বলেন, প্রথম ধাপে 6 মাসের জরুরি পুনরুদ্ধার, তৃতীয় ধাপে 3 বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদী পুনর্গঠন কার্যক্রম চলবে। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান, তারা 3 থেকে 5 বছরের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি, তবে এখনই অস্ত্র সমর্পণে রাজি নয়। তিনি আরও জানান, হামাস বন্দি বিনিময়, যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশের সম্মতি দিয়েছে, কিন্তু অস্ত্র হস্তান্তর সংক্রান্ত ধারা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। অন্তর্বর্তী সময়ে গাজায় প্রযুক্তি নির্ভর বেসামরিক প্রশাসন থাকলেও নিরাপত্তার জন্য হামাস মাঠে উপস্থিত থাকবে বলে জানান নাজ্জাল। এই যে আপনি নিরস্ত্রীকরণের কথা বলছেন, তার মানে কি? অস্ত্রগুলো কেন, কাকে হস্তান্তর করা হবে? ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে? কেন ইরানকে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয় অথচ ইসরায়েলকে তা বলা হয় না? এদিকে শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসের পরিসর বাড়ানোর আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব এই চুক্তির সঙ্গে যুক্ত হলে অন্যান্য আরব দেশও তাদের পদচিহ্ন অনুসরণ করবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হবে বলে আশাবাদ জানান ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির পর নানা সংকটের মুখে নিজ ভূমিতে ফিরছেন গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা। 2 বছরের সংঘাতে বাড়িঘর হারানোর পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তারা। এমন পরিস্থিতিতে সংক্রামক রোগও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপত্যকার 36টি হাসপাতালের মধ্যে মাত্র 13টি আংশিকভাবে কার্যকর রয়েছে। সেখানেও চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, নেই জরুরি সরঞ্জামও। দখলদার বাহিনীর হামলায় গুরুতর আহতরাও দুর্বিষহ জীবনযাপন করছেন। গাজা যেন ধ্বংসস্তূপের এক ধূসর মরুভূমি। যতদূর চোখ যায় শুধু ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র। দখলদারদের হামলায় এরই মধ্যে উপত্যকার 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। শুধু স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে 800-র বেশি। এমন অবস্থায় গাজার সংক্রামক রোগও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কায়রোতে এক সাক্ষাৎকারে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি বলেন, মেনিনজাইটিস, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ নানা রোগে বড় ধরনের বিপর্যয়ের মুখে গাজাবাসী। যুদ্ধবিরতির কারণে গাজায় খাদ্য ও জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব হলেও সেখানে অনেক চ্যালেঞ্জও রয়েছে বলে জানান তিনি। ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। ফিলিস্তিন ভূখণ্ডের 36টি হাসপাতালের মধ্যে মাত্র 13টি আংশিকভাবে কার্যকর রয়েছে। এমনকি গাজা সিটিতে চালু আছে মাত্র 8টি স্বাস্থ্যকেন্দ্র, যেখানেও চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাসপাতালগুলোতে চিকিৎসা কর্মী, ওষুধ ও জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত 42,000 মানুষ, যাদের 1/4 শিশু। গত 2 বছরে জন্ম নেওয়া অসংখ্য শিশু এখনো কোনো টিকা পায়নি। নানা শারীরিক সমস্যার পাশাপাশি উপত্যকার বাসিন্দারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজার হাসপাতাল পুনর্গঠনে বিলিয়ন ডলার খরচের পাশাপাশি দশকের পর দশক সময় লাগবে বলেও ধারণা সংস্থাটির। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি নিহত হয়েছেন। তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে হাউথি জানায়, চিফ অফ স্টাফ আল ঘামারি দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। অল্প সময়ের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হামলার দায় স্বীকার করে বলেন, আল ঘামারিকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলা গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির মাত্র 6 দিন পর ঘটে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। হাউথি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইয়েমেনের ওপর বারবার আক্রমণের প্রতিশোধ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কাতারে প্রতিরক্ষা চুক্তির মতোই হতে পারে রিয়াদের সঙ্গে এই চুক্তি। ফিনান্সিয়াল টাইমস জানায়, দোহার সঙ্গে চুক্তিটি হলো কাতারের ওপর কেউ হামলা চালালে সেটা যুক্তরাষ্ট্রের ওপর হামলা বলে গণ্য করা হবে। যদিও ওই চুক্তির পরপরই বৈঠকে থাকা হামাস নেতাদের ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই এ ধরনের চুক্তিতে আগ্রহী হয়ে ওঠে সৌদি আরব।
তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। তারা বলছে, সৌদির সঙ্গে এই চুক্তি হল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলের অন্যতম ভিত্তি। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘাতের মধ্যেই দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দোহায় চলমান আলোচনার শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। এদিকে আফগান সীমান্তের কাছে নতুন করে আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 13 জন। আগস্টের 11 তারিখ রাতে আফগান বাহিনীর আকস্মিক হামলায় পাকিস্তানের সীমান্ত পোস্টে উত্তেজনা শুরু হয়। টানা কয়েকদিনের সংঘাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন। আর পাকিস্তানের পাল্টা হামলায় আফগান তালেবানের প্রায় 200 যোদ্ধা প্রাণ হারান। প্রায় 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ, যা শেষ হয় শুক্রবার দুপুরে। কূটনৈতিক সূত্র বলছে, তালেবানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে দোহায় উচ্চ পর্যায়ের আলোচনায় বসছে দুই দেশ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জটিল হলেও সীমান্ত সংকট সমাধানযোগ্য। ইসলামাবাদ জানিয়েছে, কূটনীতি ও আলোচনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতেও প্রস্তুত দেশটি। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে এখনও সক্রিয় রয়েছে পাকিস্তান বিরোধী সংগঠন ফিতনা আল খাওয়ারিজ ও ফিতনা আল হিন্দুস্তান। ইসলামাবাদ চায় এসব গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকারের দৃশ্যমান পদক্ষেপ। তবে কাবুল বলছে, আফগানিস্তানে আর কোনো সন্ত্রাসী সংগঠন সক্রিয় নেই এবং আঞ্চলিক শান্তি প্রত্যেককে নিজের ভেতর থেকে স্থাপন করতে হবে। কূটনৈতিক আলোচনার মধ্যে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে এক সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের একজন বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঘাঁটির দেয়ালে আঘাত করে, পরে আরও 2 জন ভেতরে ঢোকার চেষ্টা করলে সেনাদের গুলিতে নিহত হন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বায়ু দূষণের কবলে নয়াদিল্লি, বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা 259। অস্বাস্থ্যকর বলছেন বিশেষজ্ঞরা। আতশবাজি ও ফসলের অবশিষ্টাংশ পোড়ানোই কারণ। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে রাজকীয় পদবি ও সম্মানসূচক ডিউক অফ ইয়র্ক উপাধি ছাড়তে বাধ্য হয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। রাজা তৃতীয় চার্লস ও পরিবারের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। রাজপরিবারের ভাবমূর্তি রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানালেও সব অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু। বাকিংহাম প্যালেসের বিবৃতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। সমাজে গুরুত্বপূর্ণ অবস্থান থাকলেও আড়ালে ভয়ঙ্কর যৌন নিপীড়ক মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইন। বহু বছর ধরে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং যৌন নির্যাতনের অভিযোগে বিতর্কের মুখে ডিউক অফ ইয়র্ক উপাধি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। বাকিংহাম প্যালেসের বিবৃতি অনুযায়ী রাজা চার্লস ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করেই নিজের উপাধি ছাড়ার সিদ্ধান্ত নেন প্রিন্স অ্যান্ড্রু। শুক্রবার বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগে রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাই ডিউক অফ ইয়র্ক সহ সব রাজকীয় সম্মাননা ত্যাগ করছেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু। 2019 সালে জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের পর থেকে নানা জটিলতার মুখোমুখি হতে শুরু করেন তিনি। এর আগে ও পরে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া জুফ্রের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। জুফ্রের দাবি, এপস্টেইন তাকে কিশোরী অবস্থায় অ্যান্ড্রু সহ অনেকের কাছে পাঠাতেন। এসব অভিযোগ অস্বীকার করলেও আদালতের বাইরে 2022 সালে জুফ্রের সঙ্গে অ্যান্ড্রু সমঝোতায় পৌঁছান বলে জানায় গণমাধ্যম। জুফ্রের অভিযোগ, এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ, ম্যানহাটনের ম্যানশন ও লন্ডনের বাড়িতে তাকে একাধিকবার নিপীড়ন করে অ্যান্ড্রু। এর মধ্যে লন্ডনের বাড়িটি ছিল অ্যান্ড্রুর বান্ধবীর। মামলাগুলোর কারণে সামরিক পদবি হারান রাজা চার্লসের ভাই। অপসারিত হন চ্যারিটি সংগঠনগুলোর দায়িত্ব থেকেও। সরকারি কার্যক্রম সীমিত করে দেয় বাকিংহাম প্যালেস। তবে বিতর্ক শুধু এপস্টেইন পর্যন্ত সীমিত নয়। সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে চীনা নাগরিক ইয়াং তেংবোর সঙ্গে তার সম্পর্ক। ব্রিটিশ আদালতের নথি অনুযায়ী ইয়াং ছিলেন সন্দেহভাজন চীনা গুপ্তচর, যিনি 2011 থেকে অ্যান্ড্রুর ঘনিষ্ঠ বাণিজ্যিক পরামর্শক হিসেবে কাজ করেন। 2024 সালের ডিসেম্বরে প্রকাশিত আদালতের নথিতে দেখা যায়, ইয়াং যুক্তরাজ্যের সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে অ্যান্ড্রুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন, যদিও ইয়াং অভিযোগ অস্বীকার করেছেন।
রাজপ্রাসাদের সূত্র বলছে, রাজা চার্লস ছাড়াও প্রিন্স উইলিয়াম ও পরিবারের অন্যান্য সদস্য উপাধি ত্যাগের সিদ্ধান্তে একমত ছিলেন। এই সিদ্ধান্ত কার্যকরের পর অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসন এখন কেবল নিজ নামে পরিচিত হবেন। তবে তাদের দুই কন্যা প্রিন্সেস বিয়াট্রিস এবং ইউজিনের উপাধিতে কোনো পরিবর্তন আসছে না। অ্যান্ড্রু উইন্ডসরের রয়্যাল লজে নিজস্ব ভাড়াটিয়া চুক্তিতে বসবাস করবেন। তবে রাজপরিবারের বড় কোনো অনুষ্ঠানে তাকে আর দেখা যাবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দশমবারের মতো বাজেট পাশে ব্যর্থ হলো মার্কিন কংগ্রেস। বৃহস্পতিবার রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রধান দুই দলই একে অপরকে দোষারোপ করেছে। এতে শাটডাউন আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বাড়ছে জটিলতা। মার্কিন কংগ্রেসে আবারও ব্যর্থ হলো অর্থ বরাদ্দ বিল পাশের প্রচেষ্টা। বৃহস্পতিবার 51 থেকে 45 ভোটে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলটি আটকে যায় সিনেটে। এতে আরও দীর্ঘায়িত হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা। বাজেট বিল আটকে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে দুই প্রধান দল। রিপাবলিকানরা বলছেন ডেমোক্র্যাটরা সমাধানের সুযোগ হাতছাড়া করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাট নেতাদের দাবি, রিপাবলিকানদের পক্ষ থেকে কোনো বাস্তবসম্মত আলোচনার উদ্যোগেই আসেনি। এদিকে প্রশাসনিক অচলাবস্থার কারণে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে বিভিন্ন জাতীয় উদ্যান ও সরকারি সেবা কেন্দ্র। ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে ঝুলছে ক্লোজড লেখা সাইনবোর্ড। অনেক দর্শনার্থী সেখানে গিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছেন। সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য, পরিবেশ ও জনসেবামূলক খাতের কার্যক্রমও। ওয়াশিংটনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে লাখো সরকারি কর্মচারী অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম 35 দিনের শাটডাউনের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও ইতিহাসের পুনরাবৃত্তির দোরগোড়ায় দেশটি। পরপর 10 বার ব্যর্থ হওয়া সিনেটে অর্থ বরাদ্দ বিল এখন মার্কিন রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেখানে সমঝোতার অভাবে দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থবিরতা ও জন অসন্তোষ বাড়াবে বলে আশঙ্কা তাদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শিকাগোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কার্যালয়ের সামনে জড়ো হন বহু মানুষ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের হতাহতির ঘটনা ঘটে। আটক করা হয় বেশ কয়েকজনকে। মার্কিন প্রশাসনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য। স্থানীয় সময় শুক্রবারও শিকাগোর পশ্চিমাঞ্চলীয় উপশহর ব্রডভিউতে অবস্থিত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কার্যালয়ের বাইরে ফের বিক্ষোভ করেন বহু মানুষ। এ সময় আইস বিরোধী ব্যানার হাতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতিরও ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে গত রোববার পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি ফেডারেল এজেন্টরা সেখানকার বিক্ষোভকারী ও সাংবাদিকদের ওপর কাঁদানে গ্যাস সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেছিল, যা নিয়ে মামলাও দায়ের করা হয়। গত মাসে ফেডারেল অবৈধ অভিবাসী অভিযান জোরদারের পর থেকে ব্রডভিউতে অবস্থিত আইসিই কার্যালয়টি প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবৈধ অভিবাসী বিরোধী নীতিকে বাস্তবায়ন করতে প্রশাসন তৎপরতা বাড়িয়েছে। এ সময় অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা ছিল 259। এটিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিস্থিতি বলে জানান বিশেষজ্ঞরা। এর আগে বুধবার নয়াদিল্লিতে দীপাবলির উৎসবের আগে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেন ভারতের সর্বোচ্চ আদালত। পাশাপাশি দিল্লির আশপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোয় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। প্রথম দেখায় কুয়াশা মনে হলেও আদতে তা নয়। মূলত বিষাক্ত বায়ুকণা বাতাসের সঙ্গে মিশে ভারতের নয়াদিল্লিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম দূষিত নগরীর তালিকায় প্রায়ই প্রথম দিকে উঠে আসে নয়াদিল্লির নাম। শীত মৌসুমের আগেই তা আবারও ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ভারতের বায়ুমান নিচে নেমে যায়। এ সময় বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা বা পার্টিকুলার ম্যাটার 10 এর স্তর অনুযায়ী ছিল 259। এর স্বাভাবিক স্তর থাকে 0 থেকে 50 পর্যন্ত। সে হিসেবে নয়াদিল্লির পরিস্থিতি অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানান বিশেষজ্ঞরা।
ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায় দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। ধূলিকণা মিশে বাতাস ভারী হয়ে যাওয়ায় বিপাকে পড়েন দৈনন্দিন কাজে বের হওয়া মানুষ। আমি 1 বছর পর দিল্লিতে এসেছি। এখানে এত বেশি দূষণ। আগে যখন দিল্লি আসতাম তখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন চারপাশে শুধু ধুলাবালি আর দূষণ। এর আগে স্থানীয় সময় বুধবার নয়াদিল্লিতে দীপাবলির উৎসবের আগে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেন ভারতের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দিল্লির আশপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর পরিমাণও বেড়ে গেছে, যার কারণে বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে। তবে বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়ান বলে জানান কৃষকরা। আমরা বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়াই, যদিও আমরা এটা পোড়াতে চাই না। যদি সরকার এগুলো অপসারণের জন্য ৬,০০০ রুপি করে দেয় তাহলে আমাদের আর এটা পোড়াতে হবে না। এদিকে ২০২৪ সালে দিল্লির মোট দূষণের প্রায় ৩৮% ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা। নাসরিন রুমি, সময় সংবাদ। এভারেস্টের প্রথম অভিযানের সহযাত্রী কাঞ্চা শেরপা মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার কাঠমান্ডুর কাপান এলাকায় ৯২ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেপালের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনে। তারা কাঞ্চা শেরপাকে ঐতিহাসিক এবং কিংবদন্তি হিসেবে আখ্যা দিয়েছেন। ১৯৫৩ সালে তিনি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির সঙ্গে এভারেস্টের চূড়ায় ওঠেন। যদিও সেই অভিযানের পর থেকে নিজের স্ত্রীর অনুরোধে আর হিমালয়ের চূড়ায় ওঠেননি কাঞ্চা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন অন্তত ৩ জন আরোহী। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে অঙ্গরাজ্যটির বাথ টাউনশিপের ক্লার্ক ও পিকক লিংক রোডে এ ঘটনা ঘটে। এরপরই সেখানে পৌঁছায় বাথ টাউনশিপের পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। পুলিশ জানায় বিমানে ৩ জন আরোহী ছিলেন এবং সবাইকেই মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে হকার ৮০০ মডেলের বিমানটি মেক্সিকোতে নিবন্ধিত এবং উড্ডয়নের পরপরই ভূপাতিত হয়। এই দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। ক্যারিবিয়ান সাগরে নতুন করে এক সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারের হামলায় কয়েকজন ক্রু জীবিত উদ্ধার হলেও এ নিয়ে পেন্টাগন এখনও কোনো মন্তব্য করেনি। সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে এটি ছিল ষষ্ঠবারের মতো হামলা, যাতে ২৭ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ও আইনি বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এর মধ্যেই US সাউদার্ন কমান্ডের প্রধান অ্যাডমিরাল এলভিন হলসি নির্ধারিত সময়ের ২ বছর আগেই অবসরের ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার অপারেশনাল এক্সেলেন্স ও কৌশলগত নেতৃত্বের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক বইমেলার ৭৭তম আসর। ৫ দিনব্যাপী মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ শতাধিক দেশ। মেক্সিকোর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। ভেরাক্রুজের পোজারিকা শহরে বিপর্যস্ত এলাকায় সরকারি সহায়তা চেয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন বন্যার্তরা। অনেকে এখনও খুঁজে ফিরছেন নিখোঁজ সন্তান ও স্বজনদের। স্থানীয়রা বলছেন সরকারি ত্রাণ সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। বেশিরভাগ সহায়তা আসছে সাধারণ নাগরিকদের কাছ থেকে। এরই মধ্যে খাদ্য ও পানীয় সরবরাহে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর হেলিকপ্টার। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম নিশ্চিত করেছেন শুধু ভেরাক্রুজেই মারা গেছেন ৩০ জন, আরও প্রাণহানি হয়েছে অন্যান্য প্রদেশে। উদ্ধার ও ত্রাণ অভিযান এখনও চলছে বলে জানিয়েছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের কালাওয়া আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে লাভা উৎগীরণ হতে দেখা যায়। কিলাওয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এর অবস্থান হাওয়াই দ্বীপের রাজধানী হনুলুলু থেকে প্রায় ২০০ মাইল দূরে। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে অগ্ন্যুৎপাত হচ্ছে এখানে। রোমানিয়ার একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির রাজধানী বুখারেস্তে বিস্ফোরণে দুটি তলা সম্পূর্ণভাবে ধসে পড়েছে এবং নিচের অন্যান্য তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমনকি পাশে থাকা কাছের একটি উচ্চ বিদ্যালয়ের জানালা ভেঙে গেছে। রোমানিয়ার জরুরি পরিষেবা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ভবনটি সম্পূর্ণরূপে ধসে পড়ার শঙ্কায় আটকে থাকা সবাইকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীদের বেশ কয়েকটি দল। দেখছেন আন্তর্জাতিক সময়। কম্বোডিয়া থেকে ৬০ দক্ষিণ কোরীয় নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে দেশটির সরকার। দেশটিতে অবৈধ স্ক্যাম সেন্টারে আটক থাকা নাগরিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে সিওল। সম্প্রতি কম্বোডিয়ায় প্রতারণা চক্রে কাজ করতে গিয়ে এক দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ দেখা দেয়। এরপরই আটক নাগরিকদের মুক্তির জন্য নমপেনে সরকারি কর্মকর্তা পাঠায় দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সাংলাক জানিয়েছেন, বর্তমানে কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টারে অন্তত ১,০০০ দক্ষিণ কোরীয় নাগরিক সহ ২ লাখের বেশি বিদেশি জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জাপানের ঐতিহাসিক ক্ষমা প্রার্থনাকারী সাবেক প্রধানমন্ত্রী তোমোইচি মুরায়ামা আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০১ বছর। স্থানীয় সময় শুক্রবার সকালে জাপানের ওইতা শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ৪ মাসের মাথায় ক্ষমতাচ্যুত হলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জামদান সাতার। শুক্রবার দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান তিনি। জামদান সাতার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েকদিনের গণবিক্ষোভের পর এ আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জামদান সাতার। ২০২৬ সালে দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা দেশটিতে অর্থনৈতিক সংস্কার ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে জুন মাসে আস্থা ভোটে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ওউন এরদেন। ওউন এরদেনের ছেলের জাঁকজমকপূর্ণ জন্মদিনে পার্টি ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ওই গণবিক্ষোভ উস্কে দিয়েছিল। মাদাগাস্কারে সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনাপ্রধান কর্নেল মাইকেল রান্দিয়ানিরিনা। রাজধানী আন্তানারিভোতে দেশের সাংবিধানিক আদালতে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ। এর আগে গেল সপ্তাহে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সেনা সমর্থন হারিয়ে বিদেশে পালিয়ে যান তিনি। পরে পার্লামেন্ট তাকে অভিশংসন করে। অভ্যুত্থানের নিন্দা জানায় আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ। দ্রুত সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার আহ্বান তাদের। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। চুল কত ঘন টেস্ট করতে চান? ১ মানে পাতলা চুল, ২ হলে মাঝারি, আর ৩ মানে ঘন। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার ৭৭তম আসর শুরু হয়েছে। ৫ দিনব্যাপী মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ শতাধিক দেশ। মেলায় এবছরের অতিথি দেশ ফিলিপিন্স। জার্মানি থেকে ফ্রাঙ্কফুর্ট বইমেলার বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ১৫ অক্টোবর বুধবার থেকে জার্মানিতে বসেছে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার ৭৭তম আসর। মেলায় এবারের অতিথি দেশ ফিলিপিন্স। এছাড়াও মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ শতাধিক দেশ। বাংলাদেশ স্টলে তুলে ধরা হয় দেশের কবি, সাহিত্যিক, লেখক ও গবেষকদের বই। জাতীয় গ্রন্থকেন্দ্র ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে স্টলটি। প্রতিবারের মতো এবারও মেলায় দেশের স্টল থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রবাসী পাঠকেরা। জার্মানিতে তথা হোল ইউরোপে আমাদের সেকেন্ড থার্ড জেনারেশনের মধ্যে বাংলাদেশি কালচার, বাংলাদেশি সাহিত্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আশা করি নেক্সট টাইম আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাচ্চাদের বই নিয়ে আসবে এবং এটাকে আরও ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করে নেবে। ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার এবারের আসরে অংশ নিয়েছেন বিশ্বের শতাধিক দেশের হাজারো লেখক, ৭,০০০ সাংবাদিক ও ৪,০০০ প্রকাশক ও মুদ্রক।
5 দিনব্যাপী এই বইমেলায় প্রায় প্রতিদিনই অংশ নিচ্ছেন লাখো পাঠক, ক্রেতা ও দর্শনার্থী। মেলা চলবে 19 অক্টোবর পর্যন্ত। সম্মাননা জানানো হয় চলতি বছর জার্মান বুক প্রাইজ জেতা উপন্যাস ডি হল্যান্ডার ইনেনের লেখক ডরোথি এলমিগারকে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা। রাজধানী সিউলের বিমান ঘাঁটিতে 3 দিন ব্যাপী এই আয়োজনের সূচনা হয়েছে চোখ ধাঁধানো বিমান প্রদর্শনীর মধ্য দিয়ে। দেশটির তৈরি করা নতুন যুদ্ধবিমান KF-21 ও যুক্তরাষ্ট্রের F-35A এর নানা কলাকৌশল মুগ্ধ করেছে দর্শকদের। দক্ষিণ কোরিয়ার সিউল এয়ারবেসের আকাশ জুড়ে যুদ্ধবিমানের গর্জন আর চোখ ধাঁধানো প্রদর্শনী। বিমান বাহিনীর ব্ল্যাক ইগল স্কোয়াড্রনের বর্ণিল উড্ডয়নের কলাকৌশলে মুগ্ধ দর্শকরা। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা। এই মেলা উপলক্ষে 3 দিন ব্যাপী চলবে আকর্ষণীয় এই এয়ার শো। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে দেশটির তৈরি করা নতুন যুদ্ধবিমান KF-21, সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি F-35A সহ নানা আধুনিক যুদ্ধবিমান। আয়োজনে বিশ্বের 35টি দেশের 600 প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এয়ার শো শেষ হওয়ার পর আগামী সপ্তাহে সিউলের একটি কনফারেন্স সেন্টারে শুরু হবে অস্ত্র প্রদর্শনী পর্ব। সেখানে বিভিন্ন দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলো তাদের নতুন প্রযুক্তি ও অস্ত্র প্রদর্শন করবে। উত্তর কোরিয়ার হুমকি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। আগামী বছর বাজেটের সামরিক খাতে প্রায় 8% বৃদ্ধি এরই প্রতিফলন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শরীরচর্চায় নতুন মাত্রা যোগ করেছে পিলাটিস সেশন। ইয়টের ভেতর শরীরচর্চা করে সন্তুষ্টি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। ভিন্নধর্মী এই অভিজ্ঞতা নিতে খরচ পড়বে 350 থেকে 1000 দিরহাম। গ্লোডেক আয়োজিত এই অনন্য উদ্যোগে ফিটনেস প্রেমীরা পানিতে ভাসতে ভাসতে করছে শরীরচর্চা। গতি ও গ্ল্যামারের দুবাইয়ের জীবনে ইয়টের এই পিলাটিস সেশন যেন এনে দিচ্ছে একটুখানি শান্তির ছোঁয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গালফ উপকূলে এখন দেখা মিলছে ইয়টে পিলাটিস সেশনের। আয়োজকরা বলছেন এই অভিজ্ঞতার মাধ্যমে দ্রুতগতির জীবন থেকে মুক্তি মিলবে। প্রতি সপ্তাহে পিলাটিস সেশনে অংশ নেন 12 থেকে 20 জন। প্রশিক্ষক ফিওনা ফ্যালকনার বলেন, দুবাইয়ের ব্যস্ত জীবনে মানুষ সবসময় ছুটে চলে, আর এই পিলাটিস সেশন তাদের স্থির থাকার ক্ষেত্রে সাহায্য করবে। দুবাইয়ে নানা রকম শরীরচর্চার সুযোগ রয়েছে। আমি নিজেও যেহেতু ব্রেথ ওয়ার্ক প্রশিক্ষক হিসেবে কাজ করি, তাই নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইয়টে এই পিলাটিস সেশনটাই আমার সবচেয়ে প্রিয় অভিজ্ঞতা। সমুদ্রে ভেসে থেকে পিলাটিস সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। সত্যিই দারুণ লেগেছে। দুবাইয়ে আমরা সাধারণত খুব দ্রুতগতির জীবনে অভ্যস্ত, সবসময় ছুটে চলি, কিন্তু এখানে পানির উপরে স্থির থেকে শরীর চর্চা করা এক অসাধারণ অভিজ্ঞতা। পিলাটিস সেশনে অংশগ্রহণ করতে খরচ পড়বে 350 থেকে 1000 দিরহাম। তীব্র গরমের মধ্যেও সন্ধ্যার সেশন সহজে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বলে জানান অংশগ্রহণকারীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন নিয়ে শুরু হয়েছে হেলিকপ্টার প্রদর্শনী। এবার প্রদর্শিত হচ্ছে 52টি হেলিকপ্টার, ড্রোন এবং ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং বিমান। 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী। এক ছাদের নিচে অত্যাধুনিক সব হেলিকপ্টার। চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিনে স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হয় 4 দিন ব্যাপী চায়না হেলিকপ্টার প্রদর্শনী। এবার প্রদর্শিত হচ্ছে 52টি হেলিকপ্টার, ড্রোন এবং ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং বিমান। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ Z-20J ট্যাকটিক্যাল ইউটিলিটি হেলিকপ্টারের আপগ্রেড সংস্করণ। শিপবোর্ন পরিবেশের জন্য বিশেষ এই মডেলটির রোটর ও টেইল বুম ভাঁজ করা যায়, যা জাহাজে সংরক্ষণ ও পরিচালনাকে সহজ করে। এই প্রথমবার প্রদর্শনীতে বাস্তব Z-10ME হেলিকপ্টার দেখা গেল। এটি সকল আবহাওয়ায় বিভিন্ন মিশন সম্পাদন করতে পারে। এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এর প্রতিনিধি লিনজিও জানান, Z-20J মূলত বড় নৌযান যেমন অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ বা ল্যান্ডিং ভেসেলে মোতায়েনের জন্য তৈরি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভেনেজুয়েলার সান ফ্রান্সিসকো দে অ্যাসিসে সেন্ট ফ্রান্সিস দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় রঙিন কচ্ছপ দৌড়। বাসিন্দারা কচ্ছপ সাজিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
দর্শকরা লেটুস দিয়ে উৎসাহ দেন। ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে ভিড় করেন অনেকে। রঙিন রিবন, ছোট দৌড়ের ট্রাক, পাশে উৎসবমুখর মানুষ, ধীর গতিতে এগোচ্ছে সজ্জিত কচ্ছপ। ভেনেজুয়েলার সান ফ্রান্সিসকো দে আসিস শহরে চলছে ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশ নিচ্ছে কচ্ছপ। প্রাণীদের পৃষ্ঠপোষক সেন্ট ফ্রান্সিসকে সম্মান জানাতে প্রতি বছর এই অদ্ভুত কিন্তু প্রিয় উৎসবের আয়োজন করে স্থানীয়রা। বাসিন্দারা রঙিন রঙে কচ্ছপের খোলস সাজিয়ে তোলে, তারপর শুরু হয় প্রতিযোগিতা। দর্শকরা হাতে লেটুস নিয়ে উল্লাসে কচ্ছপদের উৎসাহ দেয় গন্তব্যে পৌঁছাতে। এটা শুধু প্রতিযোগিতা নয়, আমাদের ঐতিহ্য, সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মুহূর্ত। এই খেলা আমাদের খুব আনন্দ দেয়, এদিন আমরা খুব মজা করি। দৌড়ে অংশ নেয় প্রায় ৮০টি কচ্ছপ। এই আয়োজন শিশু থেকে বৃদ্ধ সবাইকে একত্রিত করে, ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। এটি আমাদের ঐতিহ্যবাহী খেলা, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি, আমরা খুব উৎসব প্রেমী। ভেনেজুয়েলার এই কচ্ছপের দৌড় শুধু গতি নয়, আনন্দ আর উৎসবের এক মিশেলও। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাশিয়ার বিরুদ্ধে লড়তে এবার মার্কিন টমাহক মিসাইল চায় ইউক্রেন। বিনিময়ে ড্রোন তৈরি করে দেওয়ার প্রস্তাব জেলেনস্কির। সংঘাত উস্কে দেওয়ার শঙ্কায় দ্বিধাগ্রস্ত ট্রাম্প। এখনই অস্ত্রত্যাগ নয়, গাজা পুনর্গঠনই মূল লক্ষ্য, স্পষ্ট বার্তা হামাসের। 5 বছর মেয়াদী পরিকল্পনা, আব্রাহাম চুক্তি সম্প্রসারণের আশা ট্রাম্পের। এবং পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির সময় বাড়ল, সীমান্তে ফের আত্মঘাতী হামলা, 3 আফগান ক্রিকেটার সহ নিহত 8 জন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।